ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এমন দাবিকে মিথ্যা প্রমাণ করে ইরান নিশ্চিত করেছে আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি এখনও জীবিত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গুরুতর আহত হলেও চিকিৎসার পর বর্তমানে শামখানি আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। সাম্প্রতিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইসরায়েল। তবে এ তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তীতে অবশ্য ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের ১৩ জুন প্রথম দফার বিমান হামলার পর থেকেই ছড়িয়ে পড়ে শামখানির মৃত্যুর খবর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি ইরানের নিজস্ব কিছু গণমাধ্যমও প্রথমে তার শহীদ হওয়ার কথা জানায়। শামখানির মৃত্যুর এই খবরে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। কারণ শামখানি শুধু রাজনৈতিক উপদেষ্টা নন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইরানের অন্যতম মুখ্য পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তিনি। শামখানির এই বেঁচে থাকার প্রকৃত খবর প্রকাশ হতে সপ্তাহখানেক সময় লেগে যায়। গত শুক্রবার একটি বার্তায় শামখানি নিজেই জানান তিনি জীবিত এবং ইরানের জন্য জীবন দিতে সদা প্রস্তুত। তিনি আরও বলেন, ইসরায়েলি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি, তবে চিকিৎসকদের প্রচেষ্টায় এখন তিনি সুস্থতার পথে। এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্যে আসে একটি বড় বিভ্রান্তি। আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এবং আধা সরকারি মেহের নিউজ প্রথমে শামখানির মৃত্যুর খবর দিলেও পরবর্তীতে তার জীবিত থাকার বিষয়টি স্বীকার করে এবং নতুন বিবৃতি প্রকাশ করে। শামখানির জীবিত থাকা কেবল ব্যক্তি নয়, কৌশলগত দিক থেকেও ইরানের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ চলমান যুদ্ধাবস্থায় এই ধরনের গুজব শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ১৩ জুন ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার মাধ্যমে শুরু হয় এই নতুন উত্তেজনা। ইরান জুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে আঘাত হানে তেল আবিব। জবাবে ইরানও চালায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ইরানি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন ইসরায়েলি নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় প্রাণ গেছে অন্তত ৬৩৯ জনের, আহত হয়েছেন আরও ১৩০০ জনেরও বেশি। শামখানির জীবিত থাকার বিষয়টি এই অবস্থায় এক ধরনের স্বস্তির বার্তা হিসেবে এসেছে ইরানের ভেতর। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, তথ্যযুদ্ধ এবং বিভ্রান্তি ছড়ানো বর্তমানে যুদ্ধক্ষেত্রের বাইরেও একটি বড় কৌশল হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে অবশেষে ইরানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হল আরব দেশগুলো। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে আয়োজিত এক জরুরি বৈঠকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা অবিলম্বে এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। ইস্তাম্বুলে OIC সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত নয়, বরং এটি সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই উত্তেজনা যেন আরও না বাড়ে সে লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বিভিন্ন আরব ও মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকের আয়োজক ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাত এবং তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব।
অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নেয় চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া। এসব দেশ একযোগে ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করে। একই সঙ্গে তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানায় সংঘাত নিরসনে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে। We must not let that happen. জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম আহমদ এক কঠোর বিবৃতিতে বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড শুধু নৃশংসতাই নয়, বরং এটি জাতিসংঘের নৈতিক ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং সতর্ক করে বলেন, এই সহিংসতা গোটা মধ্যপ্রাচ্যকে গভীর অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং বলেন, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেটো নীতির কড়া সমালোচনা করে বলেন, নিরাপত্তা পরিষদের এই অক্ষমতা জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা দুর্বল করে দিচ্ছে। অন্যদিকে রাশিয়ার উপরাষ্ট্রদূত আরও কঠোর ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যার ফলে পুরো অঞ্চলে সংঘাত বিস্তারের ঝুঁকি তৈরি হয়েছে। তিনি পশ্চিমা দেশের পক্ষপাতমূলক অবস্থানকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষ মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার নজির স্থাপনের মাধ্যমে। এটি আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। আরব বিশ্ব ও জাতিসংঘে বড় শক্তিগুলোর প্রতিক্রিয়া প্রমাণ করে যে ইসরায়েল ইরান সংঘাত আর শুধু একটি দ্বিপাক্ষিক বিষয় নয়, এটি এখন আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ইরান ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি এবার সামনে এসেছে এক নতুন যুদ্ধ। আর সেই যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন আশঙ্কার নাম নিজেদের ঘরে বসানো সিসি ক্যামেরা। ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের দাবি, ঘরে বসানো সিসিটিভি ফুটেজ হ্যাক করে এখন হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান। তেল আবিব ভিত্তিক একাধিক রেডিও চ্যানেলে সম্প্রচারিত হয়েছে এই সতর্কবার্তা। বলা হয়েছে, ইরানি সাইবার গোয়েন্দারা এখন সিসি ক্যামেরা হ্যাক করে হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করছে। বিশেষ করে গেল সপ্তাহে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের চেষ্টা করছে তেহরান। ইসরায়েলের সাবেক সাইবার নিরাপত্তা প্রধান এক রেডিও বার্তায় বলেন, সামরিক তথ্য নয়, ইরান এখন সাধারণ মানুষের ঘরের ফুটেজই বিশ্লেষণ করছে, কারণ সেখান থেকেই মিলছে সেনা চলাচল, ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলাফল কিংবা ভবিষ্যৎ টার্গেট চিহ্নিত করার তথ্য। এরপর থেকেই ইসরায়েলি নাগরিকদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের এই পর্যায়ে সবচেয়ে দুর্বল জায়গাটি হয়ে উঠেছে সবচেয়ে বড় হুমকি। ইন্টারনেট সংযুক্ত নিরাপত্তা ক্যামেরাগুলো সহজেই হ্যাকযোগ্য এবং এখন সেই হ্যাকই হয়ে উঠেছে ইরানের অন্যতম গোয়েন্দা কৌশল। ইসরায়েলের সাইবার দপ্তর জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা একাধিকবার এই ধরনের হ্যাকিং চেষ্টার প্রমাণ পেয়েছে। তবে বিষয়টি নতুন নয়। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাস ও সীমান্ত এলাকার হাজারো ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে সেনা অবস্থান ও গতিবিধি বুঝে নিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সস্তা ও সহজলভ্য হওয়ায় ইসরায়েলের বহু ঘরে এখন নিরাপত্তা ক্যামেরা বসানো, কিন্তু এসব ডিভাইসের নিরাপত্তা দুর্বল হওয়ায় এখন তা ইসরায়েলি সেনাবাহিনীর চলাচল কিংবা যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতির বিশ্লেষণে ব্যবহার করছে শত্রুপক্ষ। তবে একতরফা নয়, এই সাইবার লড়াইয়ে ইরানও আক্রান্ত হচ্ছে। সম্প্রতি দেশটির সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্সে হানা দিয়ে প্রায় $90 মিলিয়ন চুরির দাবি করেছে ইসরায়েলি একটি হ্যাকার গ্রুপ। একই সঙ্গে ইরানের দুটি প্রধান ব্যাংকেও চালানো হয়েছে সাইবার হামলা।
বিশ্লেষকরা বলছেন এসব ঘটনা প্রমাণ করে ইরান ইসরায়েল সংঘাত এখন আর কেবল মিসাইল কিংবা ড্রোনে সীমাবদ্ধ নয়। এখন এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইন্টারনেট সংযুক্ত ঘরোয়া ডিভাইস থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানের সার্ভার পর্যন্ত। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সাইবার যুদ্ধের ফলাফল দৃশ্যমান না হলেও এর প্রভাব ভয়াবহ। ইসরায়েল এখন নিজের ঘরের মধ্যেই নিরাপদ নয়, এমন আশঙ্কায় স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি নাগরিকের মনে। ইসরায়েলের দাবি, তেহরানের পরমাণু কর্মসূচিকে তারা অন্তত 2 থেকে 3 বছর পেছনে ঠেলে দিয়েছে। ইসরায়েল ইরান সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। উভয় দেশ নতুন করে হামলা চালিয়েছে একে অপরের উপর। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের পরমাণু কর্মসূচি 2 থেকে 3 বছর পিছিয়ে যাওয়ার তথ্য। দ্য গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল জানায় তাদের হামলায় অন্তত 2 থেকে 3 বছর পিছিয়ে গেছে তেহরানের পরমাণু অগ্রগতি। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্পাহান পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে, তবে কোনো তেজস্ক্রিয় উপাদান লিক হয়নি বলে আশ্বস্ত করেছে ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে ইরান জানিয়েছে, যতক্ষণ হুমকি থাকবে ততক্ষণ তারা পরমাণু ইস্যুতে কোনো আলোচনায় বসবে না। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। শুধু সামরিক নয়, কূটনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে এই সংকট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দিয়েছেন, এই হামলায় কুদস ফোর্সের ফিলিস্তিন ইউনিটের প্রধান সাইদ ইজাদিকে তারা হত্যা করেছে। তিনি ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন অভিজ্ঞ কমান্ডার এবং দীর্ঘদিন ধরে গাজায় হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ও অর্থ যোগানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইজাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগে থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইসরায়েল বলছে, 2023 সালের অক্টোবরে হামাসের ইসরায়েল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইজাদির, তাই তার হত্যাকে তারা একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে। তেহরান বলছে, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ না করে তবে তারা কূটনীতির পথে ফিরবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বার্তা দিয়ে পৌঁছেছেন তুরস্কের ইস্তানবুলে। সেখানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। আরব লীগভুক্ত অন্তত 40টি দেশের কূটনীতিকরা অংশ নিচ্ছেন এই আলোচনায়। তুর্কি সংবাদ সংস্থা জানিয়েছে, বৈঠক শেষে একটি কঠোর বিবৃতি আসতে পারে। এই বৈঠকের আগে আরাকচি জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের 3 প্রধান শক্তি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। তিনি বলেন, যদি ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করে তবে আমরা কূটনীতি বিবেচনায় নিতে পারি, কিন্তু হুমকি চলতে থাকলে আলোচনা নয়, প্রতিরোধী হবে আমাদের পথ। Mental and health catastrophe as the result of radiological leakage. 2 দেশের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ইরানি গণমাধ্যম বলছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 639 জন নিহত হয়েছেন, 1300-রও বেশি। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দেশে কমপক্ষে 25 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধ এখন কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি আন্তর্জাতিক মহলের দুশ্চিন্তার কেন্দ্রে পরিণত হয়েছে। পরমাণু কর্মসূচি, সামরিক কমান্ডার হত্যা এবং কূটনৈতিক উত্তেজনা সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কূটনৈতিক চাপ না বাড়ালে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে।
যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবেও ইরানের বিপুল মিসাইল প্রতিহত করতে পারবে না বলে আশঙ্কা বাড়ছে। ইসরায়েলে থাকা যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুদ নিয়ে চাপা দ্বন্দ্বে ভুগছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলে অবস্থিত WRSAI হল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক গুদাম, যা 1980-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্থাপনায় প্রায় $1.8 বিলিয়ন মূল্যের অস্ত্র, গোলাবারুদ, মিসাইল, সামরিক যান, এমনকি 500 শয্যার একটি হাসপাতালও রয়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই গুদাম থেকে 3,155 মিমি আর্টিলারি শেল স্থানান্তর করা হয়, যা পেন্টাগন পুনরায় পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। চলমান যুদ্ধের সময় ইসরায়েল এই মজুদ থেকে অস্ত্র সংগ্রহের অনুরোধ করলে তা এখনও যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প 2023 সালে $13 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে, যা দেশটির অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নির্দেশ করে। ইসরায়েলি কোম্পানিগুলি প্রতি বছর হাজার হাজার গাইডেড বোমা, মিসাইল এবং গোলাবারুদ উৎপাদন করে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পর্যাপ্ত। ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের পরিমাণ গোপন থাকলেও বিভিন্ন অনুমান অনুযায়ী তাদের 80 থেকে 90টি যুদ্ধাস্ত্র রয়েছে, যার মধ্যে থার্মোনিউক্লিয়ার অস্ত্র অন্তর্ভুক্ত। 2010 সালের জেন্স ডিফেন্স উইকলির মতে এই অস্ত্রগুলির বেশিরভাগই বিচ্ছিন্ন অবস্থায় সংরক্ষিত থাকলেও কয়েকদিনের মধ্যে সক্রিয় করা সম্ভব। গাজার দক্ষিণে মিশরের সাথে সংযুক্ত ফিলাডেলফি করিডোর ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখাকে গাজা ডিমিলিটারাইজেশনের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। যদি এই সীমান্ত বন্ধ হয়ে যায়, অস্ত্র পাচার বৃদ্ধি পেতে পারে এবং হামাসের সামরিক শক্তি পুনর্গঠিত হতে পারে, যা নেতানিয়াহুর নিরাপত্তা নীতির ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত খরচ করছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও অন্যান্য মার্কিন সূত্র জানিয়েছে ইসরায়েলের এই ইন্টারসেপ্টর মজুদ শেষের পথে এবং যুক্তরাষ্ট্রকেও নতুন করে সরবরাহের জন্য চাপের মুখে পড়তে হচ্ছে। সূত্রমতে ইরানের হামলার এই হার অব্যাহত থাকলে ইসরায়েলের স্টক মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে ফুরিয়ে যেতে পারে, আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকেও নতুন সরবরাহ সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো সামরিক সাফল্যের চেয়ে স্ট্র্যাটেজিক ক্লান্তির উপর বাজি ধরছে। যত বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া যায় তত বেশি ইসরায়েল প্রতিক্রিয়া দিতে বাধ্য হবে। এতে অর্থনৈতিক ব্যয় বাড়বে, গোলাবারুদ কমবে এবং যুক্তরাষ্ট্রকে প্রকাশ্য হস্তক্ষেপে টেনে আনার ঝুঁকিও বাড়তে থাকবে। ইসরায়েলের প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় এখন গড়ে $250 থেকে $300 মিলিয়ন। এই খরচ শুধু অস্ত্র নয়, চিকিৎসা, সরবরাহ, নিরাপত্তা ও পুনর্গঠনের দিকেও ছড়িয়েছে। আর এই প্রেক্ষাপটে ইরান বারবার আঘাত করে অপেক্ষা করছে কখন ইসরায়েল নিজেই থমকে দাঁড়ায়। গোপন একটি মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ বলছে ইসরায়েলকে এখন অস্ত্র যোগান দিতে গেলে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্টকও হুমকির মুখে পড়বে। আর সেই পরিস্থিতি তৈরি হলে শুধু ওয়াশিংটন নয়, গোটা পশ্চিমা সামরিক জোট চাপের মুখে পড়বে। জার্মানি একসময় চেয়েছিল পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না। ইরানের হামলায় বিপর্যস্ত হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই জার্মানি থেকেই অস্ত্র সংগ্রহ করছে ইসরায়েল। কার্গো বিমানে ইসরায়েলে পৌঁছানো এসব অস্ত্র ইরানের জন্য নতুন চাপ তৈরি করছে কিনা এ বিষয়ে এখনও দেশটির পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানির হাতে 6 মিলিয়নের বেশি ইহুদি নির্মমভাবে নিহত হয়েছিলেন। সেই ভয়াল ইতিহাস আজ আবার আলোচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই জার্মানি তার অতীতের জন্য অনুশোচনার প্রকাশ ঘটায়। হলোকাস্ট এর দায় স্বীকার করে তারা ইসরায়েলকে আর্থিক ক্ষতিপূরণ দেয় এবং পরবর্তীতে সামরিক ও প্রযুক্তিগত সহায়তাও বাড়াতে থাকে। এই সহায়তার মধ্যে রয়েছে সাবমেরিন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার নজরদারি প্রযুক্তি এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র।
জার্মানি ইসরায়েল সম্পর্ককে বরাবরই বিশেষ বলা হয়ে থাকে। এই সম্পর্ক কেবল ইতিহাসের দায়মুক্তির প্রয়াস নয়, বরং ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল পশ্চিমা বিশ্বের প্রধান কৌশলগত মিত্র হওয়ায় ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে বিশেষ করে জার্মানি ইসরায়েলকে প্রতিরক্ষা খাতে সহায়তা করা অব্যাহত রেখেছে। এই সহায়তার একটি বড় অংশ অস্ত্র রপ্তানির মাধ্যমে আসে, যার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি। তবে এই অস্ত্র কোথায় এবং কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। গাজায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলের ব্যবহৃত অনেক অস্ত্রই জার্মান প্রযুক্তি নির্ভর। মানবাধিকার সংস্থাগুলোর মতে হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকাগুলোতে বোমাবর্ষণের ঘটনায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার দায় জার্মান অস্ত্র রপ্তানির নীতিতেও এসে পড়ে। একই সময়ে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল তেহরান সহ বিভিন্ন ইরানি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের শহরগুলোর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংঘাত এখন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর ছায়া ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে, যার মধ্যে পারমাণবিক ইঙ্গিতও অস্বীকৃত নয়। এই প্রেক্ষাপটে জার্মান অস্ত্র সরবরাহ শুধুই একটি কৌশলগত চুক্তি নয়, এটি এক নৈতিক প্রশ্নের জন্ম দেয়। একদিকে তারা মানবাধিকারের পক্ষে কথা বলে, অপরদিকে সেই দেশের পাঠানো অস্ত্রই ব্যবহৃত হয় বেসামরিক মানুষের উপর। ইতিহাসের দায় স্বীকার করে ইসরায়েলকে যে সহায়তা শুরু হয়েছিল তা আজ ধ্বংসযজ্ঞের হাতিয়ার হয়ে উঠছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে জার্মান সমাজের ভেতরেও। ইরান ইসরায়েল যুদ্ধ যদি পূর্ণ মাত্রার রূপ নেয়, তাহলে তা শুধু একটি আঞ্চলিক সংঘাত থাকবে না, এটি মানবিক বিপর্যয়ের এক নতুন অধ্যায় লিখবে। পরমাণু প্রতিযোগিতা, বাস্তুচ্যুতি, অর্থনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আবার এক অস্থির আগুনের বৃত্তে পরিণত হতে পারে। এই মুহূর্তে প্রয়োজন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং অস্ত্র বাণিজ্যের উপর নৈতিক ও আইনগত নিয়ন্ত্রণ। নইলে ইতিহাসের ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না, যেখানে একসময় যারা অপরাধী ছিল তাদেরই পরবর্তী প্রজন্ম সেই অপরাধের অস্ত্র তৈরি করছে, আর যারা একদিন নিপীড়িত ছিল তারাই সেই অস্ত্র দিয়ে নতুন নিপীড়নের চেহারা আঁকছে। মধ্যপ্রাচ্য সংকটের নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে ইরানের ক্লাস্টার ওয়ারহেড। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করেই এই বোমা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী মিসাইলটি 23,000 ফুট উচ্চতায় আকাশে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে দেয় প্রায় 20টি সাবমিউনিশন, যার প্রতিটিতে ছিল প্রায় 3 কেজি বিস্ফোরক। এই সাবমিউনিশনগুলো প্রায় 16 কিলোমিটার ব্যাসার্ধে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের আজো শহরের বসতবাড়িতে একটি সাবমিউনিশন আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অবশিষ্টাংশ উদ্ধারের পর ছবি ও উপাদান বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে যে এটি একটি ক্লাস্টার বোমা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই মিসাইলের ওয়ারহেড হয়তো আলাদা করে খুব শক্তিশালী নয়, কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় এর ব্যবহার মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ইরান এখন পর্যন্ত সরাসরি এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি। তবে ইরানের IRGC সংশ্লিষ্ট একটি মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় তারা খোররাম শহর 4 নামের একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই মিসাইলটি সম্ভবত ক্লাস্টার ওয়ারহেড সহ ছোড়া হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও একটি সামাজিক পোস্টে খেইবার যুদ্ধের কথা উল্লেখ করেন, যার প্রতীক হিসেবে এই মিসাইলের নামকরণ করা হয়। ক্লাস্টার বোমা এক ধরনের বিতর্কিত ও নিষিদ্ধ অস্ত্র। 2008 সালে স্বাক্ষরিত কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন অনুযায়ী এর ব্যবহার, মজুদ, রপ্তানি ও উৎপাদন নিষিদ্ধ। 111টি দেশ এবং 12টি আন্তর্জাতিক সংস্থা এই চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখনও এই চুক্তিতে সই করেনি। হিউম্যান রাইটস ওয়াচ এই ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের ফলে বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের তথ্য অনুসারে ক্লাস্টার মিউনিশনের উপস্থিতি নিশ্চিত করতে ভৌত প্রমাণ সংগ্রহ, বিস্ফোরণের প্যাটার্ন বিশ্লেষণ এবং সাব মিউনিশনের ধরন যাচাই অত্যাবশ্যক। যদিও জাতিসংঘ মহাসচিব ইতোমধ্যে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং একটি স্বতন্ত্র কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। 2023 সালে যুক্তরাষ্ট্র বিতর্কিতভাবে ইউক্রেনকে ক্লাস্টার মিউনিশন সরবরাহ করে, যার মাধ্যমে এই অস্ত্র যুদ্ধক্ষেত্রে ফের ফিরে আসে। রাশিয়া ও ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। ইরান ইসরায়েল সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। তার উপর ক্লাস্টার বোমার মতো নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার সংকটকে আরও গভীর করে তুলছে। ইরান ইসরায়েলের সরাসরি সংঘর্ষ এক সপ্তাহ পেরিয়ে গেছে। প্রতিদিনই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্য দিয়ে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তবে প্রশ্ন একটাই, এই যুদ্ধ আর কতদিন চলতে পারে? আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত। যুক্তরাষ্ট্রের সাবেক এবং বর্তমান প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ওয়াশিংটনের এক সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে বলেন, এটি মাস নয় বরং দিনের ব্যাপার। সময় ইরানের চেয়ে ইসরায়েলের পক্ষেই বেশি কাজ করছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের রয়েছে উন্নত প্রযুক্তির অস্ত্র ও গভীর মজুত, আর ইরান সামরিক দিক থেকে অব্যবস্থাপনার শিকার। বিশেষত সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর। তবে এই যুদ্ধ ইসরায়েল বা ইরানের জন্য যতটা চ্যালেঞ্জের, ততটাই জ্বালানির মতো করে পড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার। এক সাবেক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেন, এই যুদ্ধ আমাদের মিসাইল রিজার্ভ খেয়ে ফেলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যেসব অভিযান চালিয়েছে, সেখানেও বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে, বিশেষত SM-2, SM-3 এবং SM-6। তার উপর ইউক্রেন যুদ্ধেও বিশাল সংখ্যক গোলাবারুদ সরবরাহ করা হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের সামরিক গবেষণা পরিচালক মাইকেল আইজেনস্ট্যাট বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও চীন বা কোরীয় উপদ্বীপে যদি নতুন সংকট শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের মজুতকৃত অস্ত্র নিয়ে বড় প্রশ্ন দেখা দেবে। তার মতে এখন শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও নিজেদের অস্ত্র ভান্ডার দ্রুত পুনর্গঠন করতে হবে, নইলে বহু ফ্রন্টে লড়াই করার সক্ষমতা হারাবে পেন্টাগন। ইসরায়েলি মিডিয়ায় বলা হচ্ছে, ইরান ইতোমধ্যেই 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর তাদের ড্রোন ও ক্রুজ মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করে বলা না গেলেও তা বিপুল পরিমাণে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ চাপে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলে মোতায়েন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, আর মার্কিন যুদ্ধজাহাজ থেকেও মাঝে মধ্যে আক্রমণ চালানো হচ্ছে, যেমনটা গত সপ্তাহে দেখা গেছে। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক নিরাপত্তা মুহূর্ত। তিনি হুঁশিয়ারি দেন, বর্তমান বাজেটে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেন পুনর্গঠনের কোনো দৃষ্টিভঙ্গি নেই। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত অ্যারো-2, অ্যারো-3, ডেভিড স্লিং এবং আয়রন ডোম সিস্টেমগুলোর অনেক ইন্টারসেপ্টর ইতোমধ্যেই শেষ হয়ে আসছে। যুদ্ধ যত দীর্ঘ হবে, তত বেশি যুক্তরাষ্ট্রকে নতুন করে মজুত পাঠাতে হবে।
তবে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন এই যুদ্ধ চলতে থাকলে ইরান নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারে, যেমন অন্য ফ্রন্টে আক্রমণ শুরু করে ওয়াশিংটন ও তেল আবিবের উপর চাপ সৃষ্টি করা। তবে ইসরায়েলের তুলনায় ইরানের সামরিক ও অর্থনৈতিক স্থিতি দুর্বল, ফলে ইরান বেশি দিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, এমনটাই মনে করছেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা। Iran's government has also spread chaos, terror, and তবে এই মুহূর্তে যা সবচেয়ে বেশি উদ্বেগজনক তা হলো এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্য প্রান্তেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। که اصلا نه تنها تو منطقه نمیتونید بمونید. বিশেষজ্ঞরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধ যদি সত্যি দীর্ঘায়িত হয় তাহলে তা শুধু তেহরান বা তেল আবিব নয়, যুক্তরাষ্ট্রেরও কৌশলগত সক্ষমতা স্থায়ী চাপ সৃষ্টি করবে। এবং ভবিষ্যতে যদি চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তবে এই অস্ত্র সংকট মার্কিন নেতৃত্বদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। ইরান ইসরায়েলের তীব্র সংঘর্ষ যখন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে, ঠিক সেই সময় রহস্যজনকভাবে কেঁপে উঠল ইরানের সেমনান প্রদেশ। রিক্টার স্কেলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল দেশটির গুরুত্বপূর্ণ সেমনান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সের নিকটবর্তী অঞ্চল সেমনান শহর থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। প্রাকৃতিক কম্পন হিসেবে একে ব্যাখ্যা করা হচ্ছে প্রাথমিকভাবে, তবে বিশেষজ্ঞদের একাংশ এই ঘটনাকে কেবল ভূতাত্ত্বিক হিসেবেই দেখতে নারাজ। তাদের আশঙ্কা এই ভূমিকম্পের আড়ালে থাকতে পারে সুপরিকল্পিত বিস্ফোরণ কিংবা হতে পারে গোপনে চালানো কোনো ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের পরীক্ষণ, বিশেষত এই সময় যখন পুরো অঞ্চল জর্জরিত যুদ্ধ সংকটে। যার ফলে প্রশ্ন উঠছে, এটি নিছকই কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি কোনো কৃত্রিম বিস্ফোরণের প্রতিক্রিয়া। একদিকে ইরান ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা, অন্যদিকে টানা সামরিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার ঘনঘটা। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূভাগে ঘটে যাওয়া যে কোনো অস্বাভাবিক ভূকম্প এখন শুধুই ভূতাত্ত্বিক অনুসন্ধানের বিষয় নয়, বরং তা হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি আর নিরাপত্তা বিশ্লেষকদের গভীর মনোযোগের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ইরানের সেমনানের মতো উচ্চ সংবেদনশীল এলাকায় ভূমিকম্পের মতো ঘটনা, যেখানে স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্স অবস্থিত, তা নিছক একটি প্রাকৃতিক দুর্যোগ না হয়ে সম্ভাব্য কৃত্রিম ঘটনার ইঙ্গিত হতে পারে। ফলে এটি এখন ভূরাজনৈতিক ও সামরিক স্তরেও বিশ্লেষণের দাবি রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক ভূমিকম্প ও ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গচিত্রে সাধারণত সূক্ষ্ম পার্থক্য থাকে, যা অভিজ্ঞ পর্যবেক্ষকদের চোখে ধরা পড়ে। সেই বিচারে ইরানের সেমনানে ঘটে যাওয়া কম্পন দিয়ে শুরু হয়েছে গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এবং বেশ কয়েকটি স্বতন্ত্র ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই এই কম্পন বৈশিষ্ট্য আর তরঙ্গ ধরন যাচাই করে দেখছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এটি নিঃসন্দেহে পারমাণবিক বা সামরিক পরীক্ষার ফল বলে ঘোষণা দেয়নি, তবুও সংশয় কাটছে না। পর্যবেক্ষণ বলছে, সাথে সাথে বাড়ছে কূটনৈতিক উত্তেজনার তীব্রতা। প্রশ্ন এখন একটাই, সেমনানের মতো উচ্চমাত্রায় সামরিক সংবেদনশীল একটি এলাকায় কেন এই কম্পন? কারণ সেমনান শুধু একটি সাধারণ প্রদেশ নয়, এখানেই অবস্থিত ইরানের স্পেস লঞ্চ, ভেহিকল উৎক্ষেপণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘাঁটি। এই অঞ্চল থেকে নিয়মিত উৎক্ষেপণ করা হয় ইরানের কৌশলগত মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে ইরান বর্তমানে হাইপারসনিক মিসাইল সহ একাধিক নতুন প্রজন্মের বহু ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র তৈরির গোপন কর্মসূচিতে ব্যস্ত, যার ফলে এমন প্রেক্ষাপটে হঠাৎ করে এখানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প কেবল প্রকৃতির খেলা না হয়ে একটি সম্ভাব্য ডিকয় বা ঢাকনা হিসেবেও দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে ভূমিকম্পের আড়ালে হয়তো কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা মহড়া চালানো হচ্ছে, যার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিতে চেয়েছে।
এদিকে এই ভূমিকম্পের মাত্র একদিন আগে ইরান আর ইসরায়েলের প্রতিনিধিদের জাতিসংঘের মানবাধিকার পরিষদে উত্তপ্ত বাক্য বিনিময় আর পারস্পরিক হুমকির ঘটনা ঘটে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করলেও বাস্তবে এটি গোপনে বিস্তার করছে। এ প্রেক্ষাপটে ভূমিকম্পের বিষয়টি অনেকেই কাকতালীয় বলেও অন্যরা এটিকে সম্ভাব্য পারমাণবিক বা মিসাইল সম্পর্কিত পরীক্ষার পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও সেমনানে ভূমিকম্পে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আইইএ ও যুক্তরাষ্ট্র এখন বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যদি এটির সঙ্গে কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা সামরিক কৌশল যুক্ত থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার ব্যতীত ইরানের পারমাণবিক সাইটগুলি ধ্বংস করা অসম্ভব, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার অংশ নয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক সাইট প্রায় 300 ফুট মাটির নিচে থাকায় সাধারণ বোমা পুরোপুরি গুরুত্বহীন। ইসরায়েলের হাতে এই মুহূর্তে থাকা যে কোনো অস্ত্রই এই পারমাণবিক সাইটের কাছে খেলনার সমতুল্য বলেও আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ ইসরায়েল ইরানের পক্ষে বিপক্ষেও অবস্থান নিচ্ছেন, যা সামাজিক গুরুত্ব বহন করলেও রাজনীতিকে প্রভাবিত করার সক্ষমতা এর নেই বলেও মন্তব্য করছেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতা, আন্তর্জাতিক কূটনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় চূড়ান্ত ফলাফল নির্ধারণে মুখ্য। তবুও এই আলোচনাগুলো ইসরায়েলি ও ইরানি জনগণের মনোভাব, উদ্বেগ এবং প্রত্যাশার প্রতিফলন ঘটায়, যা দীর্ঘমেয়াদে সামাজিক চাপ ও নীতি নির্ধারকদের ওপর প্রভাব ফেলতে পারে। ইসরায়েল ইতোমধ্যে ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে ফোর্দোর মতো গভীর সাইটে উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া এই ধরনের সাইট পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করতে চাইলে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া বিকল্প নেই। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি আসলে এই সংঘাতে সরাসরি জড়াবে? হোয়াইট হাউস এখনও সরাসরি যুদ্ধ ঘোষণার পথে হাঁটেনি, যদিও নেপথ্যে কৌশলগত সমর্থন অব্যাহত রয়েছে। অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলকে সবুজ সংকেত দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টায় নিজেকে নিরপেক্ষ রাখছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সামরিক মিশন বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে সাঁড়াশি সহযোগিতা। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলে স্থাপন করেছে সাইট 512, যা একটি শক্তিশালী রাডার সিস্টেম। এর পাশাপাশি ইসরায়েলের কয়েকটি গোপন অস্ত্রাগারও রয়েছে যুক্তরাষ্ট্রের, যেগুলো সংকটকালে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়। তবুও ইসরায়েল যদি নিজের শক্তি দিয়ে পুরোপুরি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায়, তাহলে তা হবে অসম্ভবের কাছাকাছি, কারণ এই কর্মসূচির মূল সাইটগুলো পরিণত হয়েছে ভূগর্ভস্থ দুর্গে। এদিকে ইরানও ফাতা হাইপারসোনিক মিসাইল, শাহেদ ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পরিষ্কার বার্তা দিচ্ছে যে কোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত, ভয়াবহ এবং বহুস্থানে একযোগে।
যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বর্তমানে একাধিক জটিল কারণে বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক চাপ, উৎপাদন সংকট, গোলাবারুদের মজুদ ঘাটতি এবং আন্তর্জাতিক বিধিনিষেধ সব মিলিয়ে ঐতিহ্যবাহী মার্কিন ইসরায়েলি সহযোগিতায় দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ। কংগ্রেসে ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন ডেমোক্র্যাট সদস্যরা। একাধিক জরিপে দেখা গেছে আমেরিকান জনমতেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে বিভক্তি স্পষ্ট। সরবরাহ নিশ্চিতে উৎপাদন সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন প্রতি মাসে মাত্র 40,155 মিমি আর্টিলারি শেল উৎপাদন করতে পারছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 75,000। এই ঘাটতি কেবল ইসরায়েলের চাহিদা পূরণে নয়, ইউক্রেনের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে। মিসাইল উৎপাদনেও ঘাটতি দেখা দিচ্ছে। লকহিড মার্টিন ও রেথিয়ন 2025 সালের মধ্যে মাত্র 740টি পেট্রিয়ট মিসাইল তৈরি করতে পারবে, যা ইসরায়েল ও ইউক্রেন উভয়ের প্রয়োজনে অপ্রতুল। When that happens, the great friendship between our two ancient peoples will flourish once again. ইউরোপীয় দেশগুলোও ইসরায়েলে অস্ত্র বিক্রিতে সতর্ক। স্পেন পুরোপুরি নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে, যুক্তরাজ্য বাণিজ্য আলোচনা স্থগিত করেছে, ফ্রান্স ও কানাডা ইঙ্গিত দিয়েছে নিষেধাজ্ঞার। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সাথে অ্যাসোসিয়েশন চুক্তি পর্যালোচনা করছে। পেন্টাগনের আন্ডার সেক্রেটারি মাইকেল ম্যাককর্ড জানিয়েছেন, অস্ত্র পুনর্মজুদের জন্য যুক্তরাষ্ট্রের হাতে এখন মাত্র $1.6 বিলিয়ন রয়েছে। অর্থাৎ নিজস্ব বাহিনীকে প্রস্তুত রাখতেও যুক্তরাষ্ট্রকে আপোষ করতে হচ্ছে। ট্রাম্প প্রশাসন একদিকে ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, অন্যদিকে কংগ্রেসীয় পর্যবেক্ষণ এড়িয়ে $4 বিলিয়ন অস্ত্র সরবরাহ করেছে। মার্কো রুবিও জরুরি ক্ষমতা প্রয়োগ করে অস্ত্র সরবরাহে অগ্রাধিকার দিচ্ছেন, কিন্তু এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির উপর চাপ ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র তার অস্ত্র ভান্ডার ব্যবহার নিয়ে বেশি সতর্ক। এই কৌশলগত অবস্থানও ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহে বিলম্ব ঘটাচ্ছে। ভবিষ্যতের জন্য প্রস্তাবিত সমাধান হিসেবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস $131 মিলিয়ন বরাদ্দ করেছে যুদ্ধকালীন উৎপাদন বাড়াতে। তবে এই উদ্যোগ তাৎক্ষণিক সমস্যার সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ নীতিতে কৌশলগত পুনর্বিবেচনা করতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন মাত্রা পেয়েছে। ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কূটনৈতিকভাবে তেহরানের পাশে অবস্থান নিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক নয়, এর ভূরাজনৈতিক পরিণতি হতে পারে বহুদূর প্রসারী। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সংকটের সময়ে মিত্রদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাই রাষ্ট্রের পরিচয়। যদিও তার বক্তব্যে কোনো সরাসরি সামরিক পদক্ষেপের কথা উল্লেখ নেই, তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি স্পষ্টতই তেহরানের প্রতি এক ধরনের সংহতির বার্তা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায়, তবে বৈদেশিক আগ্রাসনের বিপক্ষে তারা অবস্থান নেবে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যে কোনো আঞ্চলিক উত্তেজনা যাতে বিশ্বব্যাপী সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সকল পক্ষকে সংযম দেখাতে হবে। মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে উদ্বেগজনক বলা হয়েছে এবং সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে একতরফা সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপী হতে পারে উত্তেজনা কমানোর উপায়। বেইজিং আরও জানায়, তারা আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহী এবং প্রয়োজন হলে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে প্রস্তুত।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইরান তার ঐতিহ্যবাহী কূটনৈতিক ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের কিছু শিয়া মিলিশিয়া দল এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী এমন একাধিক পক্ষ প্রকাশ্যে নয়, তবে রাজনৈতিকভাবে ইরানপন্থী অবস্থানে রয়েছে বলে আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন। ভেনেজুয়েলার ইরানপন্থী শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। কারাকাস শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরোধী অবস্থান ও আলোচনার আহ্বান জানান। ভেনেজুয়েলা সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সব সময় শান্তির পক্ষে, সংঘাত নয়, সংলাপী সমাধান। বিশ্লেষকদের মতে বর্তমান অবস্থায় ইরান একটি একক রাষ্ট্র নয়, বরং একটি বৃহৎ কৌশলগত জোটের অংশ। এর মাধ্যমে তারা কূটনৈতিক ও সামরিকভাবে নিজেকে আরও শক্তিশালী হিসেবে উপস্থাপন করেছে। অপরদিকে ইসরায়েলও এককভাবে নয়, বরং যুক্তরাষ্ট্র সহ একাধিক পশ্চিমা মিত্রের কৌশলগত সহায়তায় নিজ অবস্থান রক্ষা করছে। তবে মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়ে উঠলে তা কেবল আন্তর্জাতিক শান্তির জন্যই নয়, বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে জরুরি হয়ে উঠেছে সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ।